মূল মতলব হলো 47 আর 24-কে রেখে মাঝখানে 71-কে বিলুপ্ত করে দেওয়া। শেখ মুজিব বলতো যে পৃথিবী 2 ভাগে বিভক্ত, হয় তুমি শোষকের পক্ষে না হয় তুমি শোষিতের পক্ষে। এখন এই ফ্যাসি বিরোধী ব্যাপক ঐক্য ফ্রন্টটা শেষ পর্যন্ত ধর্মীয় ফ্যাসিবাদী শক্তিকে ইনক্লুড করে তৈরি হয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তাদের প্রধান 3টি লক্ষ্য ছিল বিচার, সংস্কার ও নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থ, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আজকে চর্চার সংলাপের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এবং অর্থনীতি গবেষণা ব্যুরোর চেয়ারম্যান ডক্টর এম আকাশ। ডক্টর এম আকাশ, আপনাকে স্বাগত। বিএনপি সরকার 100 দিন পার করেছে। 100 দিনের ইতিনীতি কিভাবে ব্যাখ্যা করবেন? সেটা এগুলো তো সবাই বলে যে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আচ্ছা, এরকম একটা মিশ্র উত্তর। আচ্ছা, আপনার? আমার মতটা হলো আসলে আমরা যদি একটু শুরুর থেকে দেখি, যে প্রথম দেখব আমরা যে যারা ক্ষমতায় আসলো তাদের প্রোফাইলটা কি, কারা ক্ষমতায় বসলো, কারা ডিসিশন মেকার হলো, কাদের নিয়ে মন্ত্রিসভা হলো, এটা একটু দেখা দরকার। তো সেটা দেখে প্রথমে বুঝলাম যে পারিবারিক ট্র্যাডিশনটা ইম্পর্টেন্ট। কারণ জিয়াউর রহমান সূত্রে বিএনপি, তার স্ত্রী সূত্রে খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান, তাদের পুত্র তারেক রহমান। সুতরাং যে করেই হোক বিএনপি দল হলেও বিএনপি কে চালাচ্ছে, কে চালাবে, কার নির্দেশ ছাড়া কোনো কিছু হবে না, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এতদিনে। প্রথম 100 দিনে এটা স্পষ্ট হয়ে গেছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তারেক রহমান। আচ্ছা, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম যে তারেক রহমান যে উপদেষ্টাদের বাছলেন, তার মধ্যে তার যে অর্থ পরিকল্পনা উপদেষ্টা, তিনি হলেন একজন প্রাক্তন বামপন্থী, রাশেদ আল মাহমুদ তিতুমির। তাহলে এটা একটু আমি প্রথম খটকা লাগলো, যে কারণ বিএনপি তো দক্ষিণপন্থী দল, বিএনপির অর্থনীতি উপদেষ্টা হিসাবে তারেক রহমান এরকম একজনকে গ্রহণ করলেন কেন? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। অর্থনীতিবিদ হিসাবে অথবা আরেকজন আছে পরিকল্পনা মন্ত্রী সহকর্মী হিসাবে আপনার এই প্রশ্নটা সাকি পরিকল্পনা মন্ত্রী হিসাবে, যাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু একটু বামপন্থী। তার মানে একটু না বামপন্থী, হ্যাঁ বামপন্থী না পরিচিত ছিলেন। এখন আমি উইদিন কোটেশন মার্ক বলছি, আমি উভয়কেই উইদিন কোটেশন মার্ক বলছি। আগে হলে অত বলতাম না, এখন বলছি। আচ্ছা, আর দক্ষিণপন্থী কিনা বিএনপি সেটা তো আমার বলার দরকার হয় না, সেটা বিএনপির যে অ্যাডভাইজার মাহবুবুল্লাহ বলে দিয়েছে। এই কিছুদিন আগে 100 দিনের ব্যাপার নিয়ে আলাপ হচ্ছিল, তো মাহবুবুল্লাহ বলেছে যে বিএনপি দক্ষিণপন্থী আছে, লিবারেল পলিটিক্স করবে, গণতন্ত্র দিবে, নিও লিবারেল যদি না হয় তাহলেই আমি খুশি। দেখ, আমরা চাই যে বিএনপি লিবারেল থাকবে, নিউ লিবারেল হবে না। কারণ নিউ লিবারেল হচ্ছে একটা শোষণ, মানে বৃহত্তর জনগণকে কিভাবে শোষিত রাখা যায় চিরস্থায়ী। আর আমি সহজ করে বলি, মানুষ আরো ভালোভাবে বুঝতে পারবে। নিও লিবারেল হচ্ছে এক ধরনের বাজার মৌলবাদ, সমস্ত কিছু বাজারের হাতে ছেড়ে দিতে হবে। আর বিএনপির ইশতেহার কিন্তু বলেছে যে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলব। আচ্ছা, এখন একটু পিছনে আসতে চাই। 24শে জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেখানে দল হিসাবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তার পক্ষে ছিল, কিন্তু আবার প্রচণ্ড সমালোচনাও ছিল যে তারা আওয়ামী লীগের পতন হোক এটা চায়নি। আপনি কিভাবে ওই দলের একজন নীতি নির্ধারক হিসেবে কিভাবে বিষয়টি দেখেন? এই সমালোচনার জবাব কি আপনার কাছে? একদম খুব সোজা। 90 সালের পর থেকে আমরা দেখছিলাম যে একবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তার কুকর্মগুলোর জন্য পরে সে অজনপ্রিয় হয়ে যায়
এবং ভোট কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নিরপেক্ষভাবে হলে সে পরাজিত হয়ে যায়, বিএনপি ক্ষমতায় আসে। বিএনপির কুকর্মের জন্য বিএনপিও পরাজয়ের সম্মুখীন হয়, চেষ্টা করে মাগুরা নির্বাচন ইত্যাদি করে, কিন্তু সেও ঠিকমতো নির্বাচন হলে পরাজিত হয়ে যায়। তো এইটা দেখে আমাদের রাজনৈতিক প্রস্তাব আমরা তৈরি করেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগও না, বিএনপিও না, দুই মেরুর বাইরে একটা তৃতীয় শক্তি গড়ে তুলে আমরা সেটা দিয়েই গণতন্ত্র আনব, এবং সেটা ছাড়া গণতন্ত্র সম্ভব তৃতীয় হবে ধারা না। মানে এমন একটা ধারা যেটা আওয়ামী লীগ বিএনপির বাইরে, প্রথমত আওয়ামী লীগ বিএনপির বাইরে। তার কারণ হলো আওয়ামী লীগ বিএনপি উভয়েরই ভিত্তি হচ্ছে অলিগার্কি শ্রেণী এবং সিস্টেম হচ্ছে ক্রোনি ক্যাপিটালিজম। কিন্তু সেই ধারা আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না আচ্ছা, কেন? এখন আপনার প্রশ্নের উত্তর তো আমি দিইনি যে আমরা মানে স্বৈরাচারের দোসর হিসেবে কেন চিহ্নিত হলেন। আমরা তো দুইয়েরই বিরুদ্ধে ছিলাম। এখন যখন এই কোটা আন্দোলনটা শুরু হলো, কোটা আন্দোলনটা আগালো, তারপরে একটা গণ অভ্যুত্থানের রূপ নিল, তখন ইস্যু হয়ে গেল অন্য কোনো কিছু আমরা দেখতে চাই না, আমরা খালি হাসিনার অপসারণ চাই, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এই ধরনের আন্দোলনকে আমরা সবসময় সন্দেহজনক মনে করি, কারণ এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি। হ্যাঁ, এটা তো 90-ও তো একই দাবিতে আন্দোলন হয়েছিল, সফল হয়েছে। সফল হয়েছে, কিন্তু আমি বলবো ব্যর্থও হয়েছে, কারণ 90-এর পরে তো আমরা এই ক্রোনি ক্যাপিটালিজম আর এই ধারা চাইনি, এবং দ্বিদলীয় একটা সিস্টেম চাইনি যেখানে একবার এ লুটপাট করবে আরেকবার ও লুটপাট করবে। সুতরাং এটা তো আমরা চাইনি। তো এখানেও আমাদের উচিত ছিল এমন একটা ফোর্স তৈরি করা এবং এমন একটা কর্মসূচি নেওয়া যেটা খালি রেজিম চেঞ্জ না, ব্যবস্থা বদল করবে, যেটা সংস্কারের কথা। এখন যখন এই আন্দোলনটা হচ্ছিল তখন আমাদের মধ্যে মতভেদ ছিল। আমাদের এক অংশ মনে করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধ্যে, আমাদের যারা মেজরিটি আমরা ছিলাম কেন্দ্রীয় কমিটিতে, তারা আমরা মনে করেছি হাসিনাকে আমরা উৎখাত করে দক্ষিণপন্থীকে ক্ষমতায় পুনরায় বসাবো না, সুতরাং আমরা একটা বিকল্প তৈরি করার জন্য হাসিনা উৎখাতের লড়াইয়ে থাকব। অর্থাৎ আমরা হাসিনা উৎখাতের লড়াই করব বাম গণতান্ত্রিক জোটের অবস্থান থেকে। এবং পরে যখন আমাদের মধ্যে আরেকটা অংশ বলল, বাম গণতান্ত্রিক জোট দিয়ে তো হাসিনাকে উৎখাত করা যাচ্ছে না, আনু মোহাম্মদ আপনারা কয়েকজন এরা মিলে তো করতে পারছেন না। এমনকি আনু মোহাম্মদরাও ভাবলো যে আমরা একা এটা পারবো না। ফরহাদ মাজার তো আগের থেকেই বলে আসছিল যে আমাদের একটা ফ্যাসি বিরোধী ব্যাপক ঐক্যফ্রন্ট করতে হবে। এখন এই ফ্যাসি বিরোধী ব্যাপক ঐক্যফ্রন্টটা শেষ পর্যন্ত ধর্মীয় ফ্যাসিবাদী শক্তিকে ইনক্লুড করে তৈরি হয়েছিল এবং সাম্রাজ্যবাদপন্থী এনজিওদের ইনক্লুড করে তৈরি হয়েছিল, আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করে তৈরি হয়েছিল। সুতরাং সেখানে কেন আমরা যাব? কিন্তু আমরা হাসিনার স্বৈরাচারী পদক্ষেপ আন্দোলনসমূহ মানে যত লুটপাট, সেই আপনি কি বলেন, এই যে সালমান রহমানের লুটপাট বলেন বা এদের বিরুদ্ধে আমরা ফাইট করে গেছি। এবং আমরা আমাদের সমর্থিত ছাত্র ইউনিয়ন গুলিও খেয়েছে, কোটা আন্দোলনে ছিল, কিন্তু আলাদা ছিল। কমিউনিস্ট পার্টি অনেকগুলো সহযোগী সংগঠন, যদি অঙ্গ সংগঠন নাও বলি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সবাই ছিল, উদিচি, খেলাঘর। কিন্তু এই মুহূর্তে দেখলাম যে তাদের মধ্যে বিভক্তি, শুধু যুব ইউনিয়ন, ওইখান থেকেই বিভক্তিটার সূত্রপাত। আমরা ছিলাম, মানে তারাও এক পক্ষ সর্বাত্মক আন্দোলনের পক্ষে, শেখ হাসিনার সরকারকে, আমি বলবো সর্বাত্মক না, আমি বলবো বিচারহীন ঐক্যের মাধ্যমে আন্দোলন করে তারপরে এখন তারা বুঝতে পারছে বিপ্লব বেহাত হয়ে গেছে। তাদের তো আশা ছিল এটা দিয়ে তারা বিপ্লব করে ফেলতে পারবে, আর আমরা জানতাম এটা দিয়ে বিপ্লব হবে না, এটা একদম সুনিশ্চিত ছিলাম আমরা। এমনকি যেদিন বিপ্লব হলো না, কিন্তু গণতন্ত্রের পূর্বশর্ত যেগুলো থাকে, একটা সুষ্ঠু নির্বাচন, একটা ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা, অর্থাৎ কেউ এরকম কি বলে দানব না হয়ে যায় গণতন্ত্রের নামে, সেটা তো ঠেকানো গেছে। তো আপনি ডক্টর ইউনূসকে এনেছেন না, তো ডক্টর ইউনূসকে যদি আপনি এখন সাম্রাজ্যবাদের সঙ্গে চুক্তি করে
মেটিকুলাস ডিজাইনের কথা বলে এবং নিজের ট্যাক্স নিজে মৌকুফ করে দেয়, দানব তো হলো না, কিন্তু মানে হাসিনার অন্যান্য অনেক ত্রুটি তার মধ্যেও আছে। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের, সেই জন্যই বলছি। আচ্ছা সেটা বললেন, কিন্তু তাদের না, প্রথম কথা হলো যে যেদিন হাসিনা চলে গেল সেই দিন আর্মি ক্ষমতাটা নিয়ে আমন্ত্রণ জানালো পলিটিক্যাল পার্টিগুলোকে এসে সরকার গঠন করতে। ভালো কথা। তখনই আমরা তো তখনও কমিউনিস্ট পার্টির সংখ্যাগরিষ্ঠ অংশ যারা মনে করি বাম দিক থেকে হাসিনার বিরুদ্ধে লড়তে হবে। তো আমরা মিটিংয়ে বসলাম, আমরা বললাম ওখানে জামাত শিবির কি প্রাধান্য পাবে কি পাবে না। দেখা গেল যে আর্মির যিনি চিফ, যাকে হাসিনাই নিয়োগ দিয়েছেন, তিনি প্রথম ডাকছেন জামাতের নাম নিয়ে, তারপরে অন্য নামগুলো আসলো। তখন আমাদের মধ্যে বিতর্ক হলো যে আমরা যাব কি যাব না ওই সরকার গঠনে। তখন ওই যে আপনার কথাটা আসলো অনেকের কাছ থেকে যে অ্যাটলিস্ট একটা ডেমোক্রেসি আসুক, তারপরে ফাইটটা আমরা করব। তখন আমরা কয়েকজন নোট অফ ডিসেন্ট দিলাম যে জামাত থাকলে আমরা যাব না, থাকলে যাব। কিন্তু তারপরেও এটা অবশ্য মানে জানা, এখন সবাই জানে, আমাদের পার্টির ভিতরেও জানে, বাইরেও এটা প্রচারিত। সেই জন্য আমি বলছি। এবং তখন আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া, মেজরিটি ডিসিশন, সবাই বলেছে আচ্ছা যাই। গিয়ে খুব কুইকলি আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। সংস্কার প্রস্তাব, সংস্কার বিষয়ে আসি। আর সরকারের তো অন্য একটি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল সংস্কার করা, রাষ্ট্রীয় সংস্কার, এবং তারা অনেকগুলো কমিশন করেছিল। জাতীয় ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলগুলোর সাথে বসেছিল, যেখানে কমিউনিস্ট পার্টি আলী রিয়াজ ডেকেছিল সবাইকে, অধ্যাপক আলী রিয়াজ ছিলেন। কিন্তু আপনারা সেখানে আপনাদের ভূমিকাটা কি শেষ পর্যন্ত? আমাদের সেখানে আমরা গেলাম, গিয়ে বলেছি যেগুলো পজিটিভ সেগুলো আমরা সমর্থন করব, কিন্তু আপনাদের এই সংস্কারের মূল মতলব অন্যটা। মূল মতলব হলো 47 আর 24কে রেখে মাঝখানে 71কে বিলুপ্ত করে দেওয়া। এইটা হলো আপনাদের মূল মতলব সংবিধান সংস্কারের নামে। এটা আপনারা বলেছেন? এটা আমরা বলেছি, ও তখন থেকেই বলেছি, এবং যেই কারণে আমরা স্বাক্ষর করিনি সনদে। এবং বিএনপি কি বলেছে? বিএনপি এইসব প্রশ্ন করে নাই, কিন্তু বিএনপির ভিতরেও এই প্রশ্ন ছিল, আমি জানি কেন ছিল। এটা আপনি ফজলুর রহমানের বিবৃতিগুলো দেখলে বুঝতে পারবেন। কারণ সবাই বুঝতে পারছিল যে ইউনূস সরকার হেলে আছে জামাতের দিকে, এনসিপি হেলে আছে জামাতের দিকে, এবং ওদের প্রাধান্য যদি এস্টাবলিশড হয় তাহলে শুধু সংবিধান সংস্কার হবে না, সংবিধানে মুক্তিযুদ্ধের অনেক ইতিবাচক অর্জনও বাদ পড়ে যাবে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পর এই গত 100 দিনে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির বিপরীতে বিএনপির অবস্থানকে কিভাবে দেখেন? বিএনপির অবস্থান আমি বলবো যে আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমরা ভেবেছিলাম যে বিএনপি যেহেতু তার মানে ফাদার হলো জিয়াউর রহমান, যাকে মুক্তিযোদ্ধার হিসাবে তার ফাউন্ডিং স্ট্রেংথ, সেই মুক্তিযোদ্ধার স্ট্রেংথটাকে বাদ দিয়ে বিএনপি দাঁড়াবে না। তাহলে মুক্তিযুদ্ধকে যদি স্বীকার করে দাঁড়াতে হয় তাহলে জামাতের সঙ্গে তার একটা কন্ট্রাডিকশন থাকবেই। তাকে চুজ করতে হবে যে লয়াল জামাতকে আমি প্রধান বিরোধী দল করব, নাকি লয়াল সংশোধিত আওয়ামী লীগকে আমি প্রধান বিরোধী দল করব। এইটা নিয়ে আমরা ভাবছিলাম। তো আমরা দেখলাম যে তারা জামাতকেই বিরোধী দল গ্রহণ করলো, মেনে নিল, কিন্তু স্পেস জামাত কিন্তু বলে দিয়েছে ইতিমধ্যে যে অক্টোবরে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। তো যখন এই কন্ট্রাডিকশনটা ম্যাচিওর করবে তখন টেস্ট হবে বিএনপি কোন দিকে যাবে। তবে কয়েকটা জিনিস, যে দলটি 24 জুলাই অভ্যুত্থানের সময় সহস্রাধিক মানুষকে হত্যা করেছে, দমন পীড়ন করেছে, জেলে পাঠিয়েছে, এবং বলা হয় যে হেলিকপ্টার থেকে গুলি করেও সে মানুষকে হত্যা করা হয়েছে, সেই দলটিকে আপনি কিভাবে আবার 2 বছরেরও কম সময়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে চান? আমি তো আওয়ামী লীগকেও চাই না, বিএনপিকেও প্রতিষ্ঠিত করতে চাই না, কিন্তু আপনি যেই দলটির কথা বলছেন সেই দলটির সঙ্গে তো আরেকটা দল আছে প্রতিযোগিতা করছে, যে 30 লক্ষ মানে শহীদের হাতের রক্তে রঞ্জিত। তা আপনি যদি
ধরে নিলাম আপনার ওগুলো সব তদন্ত হয়ে ফুললি প্রমাণিত হলো, সব হেলিকপ্টার গুলি, যদিও সাখাওয়াত সাহেব নানা রকম বুলেটের কথা বলেন, অনেক কিছু বলেন, এবং জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচন করা। জাতিসংঘ তদন্ত করার পরেও আপনার চেয়েও সব অপরাধ স্বীকার করেও সে বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত। এটা তো আপনি জানেন। তার মানে নির্বাচনটা ইনক্লুসিভ হয়নি। নির্বাচন কেমনে ইনক্লুসিভ হবে? আপনি যদি একটা বড় দলকে বাদ রাখেন যার 30% ভোট আছে, তাহলে আপনি কেমনি ইনক্লুসিভ করবেন? আপনি নির্বাচনে যে ভোটার সংখ্যা, তার মধ্যে ভোট পড়েছে 60%, 40% ভোটই দেয় নাই ভোটারদের মধ্যেই। আর আপনি যদি গণভোটটা হিসাব করেন, মানে ওই যে সনদে, তাহলে মেজরিটি ওটা না। বিএনপিকে যদি আমি না ধরি আর যারা বিরত ছিল তাদেরকে যদি না ধরি, দুটো যোগ করি, তাহলে মেজরিটি ওটা প্রত্যাখ্যান করেছে। এবং অবভিয়াসলি বিএনপি সেটা বুঝেছে, যেই কারণে সে সংসদে বলছে আমরা ওইসব মানব না। বিএনপি এখন যে জুলাই সনদ নিয়ে, যে জুলাই সনদ এবং গণভোটের প্রশ্নে যে অবস্থান নিয়েছেন, সেটাকে আপনারা সমর্থন করেন? আমরা বলতে চাই যে, মানে কি সনদ বললেন আপনি? জুলাই সনদ। জুলাই সনদ। আচ্ছা, ওই জুলাই সনদটা এমন একটা মিক্সড প্যাকেজ, যেখানে 2-3 টুকরা মধু আছে আর 5-6 টুকরা বিষ আছে, এবং তা সবটা মিলিয়ে বলেছে যে এটাকে হ্যাঁ না দাও। বিএনপি বলেছে আমি 17টা সমর্থন করি, ওইটা করি না, সুতরাং আমি নাও দিতে পারবো না, হ্যাঁও দিতে পারবো না। আমাদের কথাটা অনেকটা তাই, নাও দিতে পারবো না, হ্যাঁও দিতে পারবো না। কিন্তু যেহেতু জুলাই সনদ আমার মতে এখন এটা এজেন্ডা না, এখন এজেন্ডা পিস বাই পিস। জুলাই সনদে যেই পজিটিভ সংস্কারগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে, আর জুলাই সনদে যেগুলো ছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেই পাপ কাজগুলো করে গেছে সেগুলো নিয়েও আলোচনা হবে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও সংসদে আলাপ হোক। এখন তো একটা সুবিধা, বিএনপির 2/3 ফোর্স আছে, সে ইচ্ছা করলে সংবিধান বদলাতে পারে। তো বদলাতে গিয়ে সে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে, আরে কি রাষ্ট্রধর্ম বাদ দিয়ে ওইটাকে নিয়ে আসতে পারে, ধর্মনিরপেক্ষতাকে। আবার সে রাষ্ট্রধর্ম বাদ দিয়ে শরিয়া আইন চালু করতে পারে। এখন কোনটা সে শরিয়া আইন চালু করার কথা বলেন, রাষ্ট্রধর্ম বাতিলের কথা বলেন, তার মানে মাঝামাঝি কোনো অবস্থা থাকবে আর কি। আপনার কি মাঝামাঝি? আমি বলি যে মাঝামাঝি থাকলেও আমি খুশি, চরম ফান্ডামেন্টাল লাইনে না গেলেই হলো। তার মানে বিএনপি এখন মাঝামাঝি লাইনেই আছে, এখন পর্যন্ত আছে, এখনো জামাতের সঙ্গে গাঁটছাড়া বাঁধে নাই। কিন্তু একটা ব্যাপারে তো আবার ঐকমত্য হয়েছে, আমরা দেখলাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার ব্যাপারে। কিন্তু খালি ওইটা দেখলেন না যে সালেউদ্দিন সাহেব বলে দিল যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড হয়েছিল সেগুলো আমরা দেখব না, আমরা আবার পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করব। আবার বিচার প্রক্রিয়া, সবকিছু বিচার প্রক্রিয়ার মাধ্যমে হবে। না, বিচার তো হয়েছে, কিন্তু বিচার হয়ে যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে তাহলে আবার বিচার প্রক্রিয়ার কথা বলার মানে কি? যাক, এটা হতে পারে যে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের আমলে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল এবং কারো কারো মৃত্যুদণ্ড হয়েছিল, পরবর্তীকালে সেটা কিন্তু টেকেনি, আমরা দেখলাম, এবং তারা জাতীয় সংসদেও আছেন। কিন্তু মৃত্যুদণ্ড হয়ে গেছিল এবং এখন এক পক্ষ মনে করছে যে তাকে আত্মসমর্পণ করলে আর বিচার টিচার দরকার নেই, রায় আছে, রায় কার্যকরী। আপনি রাজনৈতিক মানে তাত্ত্বিকভাবে অনেক কিছু বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা করলেন, কিন্তু খবরের কাগজ দেখছেন না, বাস না, রাজনৈতিক পথ মতের কথা, যে আপনারা কি চেয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের কৌশল কি হবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বামপন্থীরা নাই হয়ে গেল কেন? হলো কারণ দুটো। একটা হলো মানুষ ভয় পেল যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় আসবে কিনা, বিশেষ করে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়, তারা ভোটটা তখন বাধ্য হয়ে দিল বিএনপিকে। আর এমনকি যারা আওয়ামী লীগে ভোট দিতে চেয়েছিল তারাও ভোট কেন্দ্রে গিয়ে বিএনপিকে ভোটটা দিল। সেই জন্য বামপন্থীদের মধ্যেও ভীতি ছিল যে যদি ওরা আসে, সুতরাং বামপন্থীদের মধ্যেও কেউ কেউ, আমার ধারণা, তার মানে যেখানে দেখেছে যে ভোটে যদি বামপন্থীকে দিই, মানে মানুষের ট্র্যাজেডিটা কি, 3টা পক্ষ দাঁড়িয়েছে, আমার ফার্স্ট প্রিফারেন্স হচ্ছে বাম, সেকেন্ড প্রিফারেন্স হচ্ছে বিএনপি, থার্ড প্রিফারেন্স হচ্ছে, প্রিফারেন্স না, আমি চাই না যে জামাত ক্ষমতায় আসুক। এখন আমি ক্যালকুলেট করছি যে আমি যদি ভোটটা বামকে দিই তাহলে
মাঝের যে লোকটা সে যদি হেরে যায় তাহলে আমার যাকে আমি চাই না সে আসবে। তখন টু প্রিভেন্ট দ্যাট অনেক সময় অনেক লোক সেকেন্ডটাকে দেয়, এটাকে বলে মন্দের ভালো। এখন আমাদের লাইন তো ছিল মন্দের ভালোর জন্য নয়, ভালোর জন্য লড়ব। কিন্তু আমাদের কর্মীরা তো সবসময় এই লাইনটা নেয় না, তারা তো প্র্যাকটিক্যাল, তারা দেখে বাড়িতে থাকতে হবে। এখন যদি আমি মানে বিএনপিকে আনি তাহলে আমাকে প্রোটেক্ট করতে পারবে। আপনি যে যুক্তি দিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন কম ভোট পাওয়ার, কম ভোট পাওয়ার, এবং এর চেয়েও এছাড়াও অর্থ আছে না, এর চেয়ে অন্য কারণে যে মন্দের ভালো হিসাবে বিএনপিকে বেছে নিয়েছে। এক সময় তো আপনারা মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগকেও বেছে নিয়েছিলেন, সেটা কি ভুল ছিল আমরা না? তো নিয়েছিলাম, ভুল ছিল। সেই জন্যই তো আমরা পরবর্তীকালে লাইন নিয়েছি ভালোর জন্য ভালো। মন্দের ভালো লাইন আমরা নিতে মন্দের ভালো পারি। ভালো নয়, মন্দের ভালোর মধ্যে না। এখন যেমন কেউ বলতে পারেন যে এখন কি লাইন, আমি বললো কম মন্দ, দুইটাই মন্দ, কিন্তু কম মন্দ তো একটা আছে। আচ্ছা আচ্ছা, আপনি লস মিনিমাইজেশনের লাইনে ফাইট করতে পারেন, প্রফিট ম্যাক্সিমাইজেশনের লাইনে ফাইট করতে পারেন। এখন পরিস্থিতিটা কি, বাজারটা কি, সেটা দেখে তো আপনাকে কৌশল ঠিক করতে হবে। আর আপনার যে চিরকালীন কৌশল ধ্রুবতারা, সমাজতন্ত্র, শোষণহীন সমাজ, সেটা তো আপনার হৃদয়ে আছে। সেটা তো আপনি যখনই পারেন ওটা হৃদয়ে থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে না, বাস্তবে আসবে না কখনো। প্র্যাকটিক্যালি আসে কিভাবে? প্র্যাকটিক্যালি আসে, এটা তো জানেন মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের সূত্র অনুযায়ী, যে কোনো ব্যবস্থা তার মধ্যে যদি বিকাশের স্কোপ থাকে তাহলে সেটাকে পাল্টানো যায় না। যদি ওই উৎপাদন শক্তির বিকাশ ওই ব্যবস্থার মধ্যে থেমে যায়, তখন সেটা সমাজতন্ত্র নাম দিয়েই হোক, সোভিয়েত ইউনিয়ন নাম দিয়েই হোক, সেটা ভেঙে যাবে। আপনারা একসময় আওয়ামী লীগের ভিতরে প্রগতিশীল উপাদান খুঁজেছেন এবং তাকে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। এখন কি বিএনপিকে সেভাবে বেছে নিতে চান? না, আমরা তো চাই শ্রমিক কৃষক মধ্যবিত্তকে বিকল্প করতে। কিন্তু শ্রমিক কৃষক মধ্যবিত্তরা বিএনপিতেও আছে, আওয়ামী লীগেও আছে, জামাতেও আছে। আমরা ওই রাজনীতির প্রভাব থেকে তাদেরকে মুক্ত করে এনে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার রাজনীতির ধারায় আনতে চাই। কেমনে পারবো? ওদের যে ইস্যু, ওদের যে জীবন সংগ্রাম, ওদের যে শোক দুঃখ, তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ তো করতে হবে। কিন্তু সেই যোগাযোগটা তো সেইটা যথেষ্ট হয়েছে বলে মনে হয় না। সেই যোগাযোগটা হয়নি। আগের যুগে কি ছিল, আপনি যদি 40 দশক, 50 দশক, 60 দশক দেখেন, এমনকি 70 দশকও দেখেন, দেখবেন যে তখন সেই এমনকি 80 দশকও আপনি দেখবেন যে বামপন্থী ক্যাডাররা গ্রামে যাচ্ছে, মেহনতি মানুষের মধ্যে কাজ করছে, ক্ষেত মজুর সমিতির মধ্যে কাজ করছে, জনগণের মধ্যে কাজ করছে। দাদারা তো ছিলেন সর্বস্ব ত্যাগী। তারা তো জেলে অন্তরীণ গেছে, তারপর তাকে পাঠিয়ে দিয়েছে গ্রামে, সেখানে মাস্টারি করেছে সাধারণ লোকদের। জেলখানায় গেছে, সেখানে বিশ্ববিদ্যালয় বানিয়ে পড়াশোনা করেছে। আর মুক্তিযুদ্ধের পর আমরা ভেবেছিলাম সোভিয়েত ইউনিয়নের যে লাইন ছিল, যে ন্যাশনালিস্ট লিডারদের মধ্যে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট যে ট্রেন্ড আছে, সেইটাকে আশ্রয় করে আমরা আগাতে পারবো। কিন্তু আমরা তো বঙ্গবন্ধুকে আলাদা করে তার শ্রেণীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যেই মাহাত্ম্য দান করেছিলাম এবং তার উপরে চেপে সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলাম, সেটা তো ভুল। আমরা সেটা স্বীকার করেছি এবং আমরা বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট লেফট ফোর্স একটা লাগবে। কিন্তু আপনারা যাদের নিয়ে রাজনীতি করেন, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যাদের নিয়ে রাজনীতি করেন মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, সাধারণ এবং একেবারে প্রান্তিক মানুষ, তাদের সাথে বামপন্থী দলগুলোর সংযোগ এত কম কেন? বরং আপনাদের বিপরীতে যারা ডানপন্থী দলগুলোর সংযোগ অনেক বেশি, যে কারণে তারা এই ধর্মের বাইরেও বিগত এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু জামাত ইসলামী ধর্মের কথা বলে ভোট বেশি নেয়নি, মানে ভোটের জন্য ধর্মের কথা বেশি বলেনি, বলেছে ন্যায় বিচার, সুশাসন, ইনসাফের কথা। এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে বামপন্থীরা এত বিভক্ত কেন? বদরুদ্দিন ওমর প্রয়াত বুদ্ধিজীবী রাজনীতিক, তিনি বলেছিলেন বাংলাদেশে লেনিনের সংখ্যা অনেক বেড়ে গেছে। লেনিনের সংখ্যা কি কমানোর কোনো উপায় আছে কিনা? লেনিনের সংখ্যা কমানোর একমাত্র উপায় হচ্ছে জনগণের শক্তিশালী শ্রেণী আন্দোলন গড়ে তোলা। আর অন্য কোনো সহজ উপায় আমার জানা নেই। এবং সেইটা
মানে বেশি লেলিন হয়ে মানে আমি এখন আপনার সঙ্গে একটা ইন্টারভিউ দিচ্ছি, আরেকজন আরেকটা ইন্টারভিউ দিবে, তারপর ড্রয়িং রুমে অনেক তর্ক বিতর্ক হবে, তাই সেটা তো ওই আমার সবসময় মনে পড়ে মার্কসের লাস্ট থিসিস, যে সোফার philosophers have interpreted the world in different ways, but the point is to change it. আপনি একমত যে বাংলাদেশ লেনিনের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ মানে দলের ফিলোসফার ইন্টারপ্রেটারের সংখ্যা বেড়ে গেছে এবং তারা নানা বিষয়ে নানা ব্যাখ্যা, বয়ান, শব্দ, খুঁটিনাটি, দাড়ি কমা উত্থাপন করছে, কিন্তু তারা এটা করছে না যে স্পেডটা স্পেড, পুডিংটা পুডিং, চলো খেয়ে দেখি, হাতে ধরে কাজটা করি। আপনিও তো একটি দলের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, সেন্ট্রাল কমিটি মেম্বার। হ্যাঁ, তা সেখানে আপনারও তো একটা ভূমিকা আছে যে অবশ্যই। দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, দলকে আরো শক্তিশালী করার জন্য, সেটা কতটা পারছেন? দুটো ম্যাক্রো লেভেলে আমি মনে করি যে পলিসি মোটামুটি ঠিক মতোই নেওয়ানো যায়, কারণ ম্যাক্রো লেভেলে তর্ক করে কথাবার্তা ঠিক, কিন্তু কথাটাকে কাজে পরিণত করার জন্য মাইক্রো লেভেলে যে আন্তরিকতা, সিরিয়াসনেস, ত্যাগ, গভীরতা এবং কৌশল, কারণ এটা তো খুব নিরাপদ রাজনীতি না। আপনি কায়েমি স্বার্থের বিরুদ্ধে, প্রাধান্য বিস্তারকারী শক্তির বিরুদ্ধে একটা অপ্রধান অতি দুর্বল শক্তি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে দখল করবেন। এখন এটার দুটো পথ আছে, একটা হলো গ্রামসিয়ান পথ, সেটা হলো যে প্রতিষ্ঠান গড়ে তোলো, সেই প্রতিষ্ঠানগুলো স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি শিল্প প্রতিষ্ঠান করো, যেখানে মালিক হবে সেখানকার শ্রমজীবীরা, এবং এইভাবে প্রতিষ্ঠান তৈরি করে পুরো রাষ্ট্রযন্ত্রকে ঘেরাও করো, করে তারপর ভিতর থেকে ওটাকে ফোপরা করে দিয়ে তারপরে দুর্গ আক্রমণ করো। আর আরেকটা পথ আছে যে দুর্গ আক্রমণ করো, মানুষ উৎসাহিত হয়ে তোমার সঙ্গে আসবে, তারপর বিপ্লব হয়ে যাবে। এখন আমাদের তো এসব বিষয়ে মানে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের দেশে কোনটা কার্যকরী। জামাতের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে গ্রামসির পথটাই অধিক কার্যকরী। কিন্তু আমাদের বামপন্থীরা সেই গ্রামসির পথ নিলেন না কেন? নিলেন না কিছুটা তো ঐতিহাসিক কারণে। অরিজিনালি যখন সোভিয়েত এবং আমেরিকান দুটো শিবির হয়ে গেল, তখন সমস্ত বামপন্থীরা বিভক্ত হয়ে হয় সোভিয়েত শিবির, না হয় মার্কিন সাম্রাজ্যবাদ। তারপর সোভিয়েত শিবির বিভক্ত হয়ে চীনপন্থী শিবির হলো, তখন হয় চীন শিবির, না হয় সোভিয়েত শিবির। একদল লাল বই নিয়ে ব্যস্ত থাকলেন, আরেক দল উলিয়ানোভস্কির অপুঁজিবাদী পথ নিয়ে ব্যস্ত থাকলেন। কিন্তু বাংলাদেশ নিয়ে কে ব্যস্ত থাকলো? মোহাম্মদ ফরাদ কিছুটা ব্যস্ত হয়েছিলেন বাংলাদেশ নিয়ে, 80-র দশকে ক্ষেত মজুর সমিতি তৈরি করেছিলেন, তাজুলকে আদমজি মিলে পাঠিয়েছিলেন, এবং তখন 90 সালে এরশাদ বিরোধী আন্দোলনে সমস্ত মিটিং হতো সিপিবি অফিসে, এবং সেখানে আওয়ামী লীগও আসতো, বিএনপিও আসতো, এবং মোহাম্মদ ফরাদের কথাটাই ফাইনাল কথা হতো। তো সেইটা তো একটা যোগ্যতা লাগে। যাক, আমরা আশা করি যে বাংলাদেশের বামপন্থীদের মধ্যে এরকম যোগ্য নেতা বেরিয়ে আসবেন, যারা দিশা দেবেন। একটি বিষয় যে আপনি মুক্তিযুদ্ধে যে কোনো সময় যে কোনো বামপন্থী দলই বা এখন মধ্যপন্থী দলে মুক্তিযুদ্ধের কথা বলেন, কিন্তু এই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, যদি আমরা স্বাধীনতার ঘোষণাপত্রের কথাও বলি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটি তো একজন দিনমজুরের কাছে যেটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, একজন কোটিপতি বা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে যে লুটপাট করেছেন তার মুক্তিযুদ্ধের চেতনা তো এক নয়। এটাকে কি আপনারা ভাগ করতে পেরেছেন? আপনারা বেশিরভাগই দেখা গেছে যে কে মুক্তিযুদ্ধের কথা বলে, কে মুক্তিযুদ্ধের স্লোগান দেয়, কে সংবিধানে কোন শব্দটি সংযোজন করেছে। এটা বললে আমাদের প্রতি একটু অবিচার হবে। আমরা স্বাধীনতা সংগ্রাম চলাকালেই মুশতাক যে মুক্তিযোদ্ধা না বা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি, আমেরিকার শক্তি, সেটা বলেছি। বঙ্গবন্ধুর আমলে আমরা তাজউদ্দিনকে গুরুত্বপূর্ণ স্থান না দেওয়ার জন্য বঙ্গবন্ধুর সমালোচনা করেছি। বঙ্গবন্ধু যে শাহ মোয়াজ্জেমকে মানে লাইসেন্স দেওয়াতে কাপড়ের ক্রাইসিস হয়েছে সেটা বলেছি। বঙ্গবন্ধু যে মানে বাকশাল যখন করেছে তখন আমরা বলেছি বাকশাল একদলীয় না করে মৈত্রী জোট করা উচিত। সুতরাং আমরা বক্তব্যের চেয়ে কর্মের ভিত্তিতে কাজ বলেছি। কিন্তু আমাদের এটা আমি স্বীকার করে নিব
যে যথাযথ সময়ে যথাযথ সমালোচনা যথাযথ মাত্রায় আমরা করিনি। কিন্তু তাজউদ্দিন আহমদকে যখন মন্ত্রিসভা থেকে বাদ দিলেন, কমিউনিস্ট পার্টি বা ন্যাপ, ছাত্র ইউনিয়ন খুব জোরালো সমালোচনা আমি করেছে, সেটা এটা বলেছি। নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনার 15ই আগস্ট পর্যন্ত তো মোস্তাকই থাকলেন হ্যাঁ বঙ্গবন্ধুর সঙ্গে। হ্যাঁ তো সুতরাং আপনারা তো মানে এই যে ভাবের ঘরে যে চুরি হলো সেটা তো আপনারা বুঝতে পারেননি। না, আমরা বুঝতে পেরেছিলাম যখন বাকশাল গঠন হয় তখন আমাদের ঠিক আগের যে রাজনৈতিক প্রস্তাব সেটা ছিল এরকম, দেশ আজ সন্ধিক্ষণে পৌঁছে গেছে, হয় উহা বামে যাইবে না হয় ডাইনে যাইবে। বাকশাল হওয়ার পর আমাদের আরেকটা মিটিং হয়, সেই মিটিংয়ে ঠিক হয় যে এটা এখন নির্ভর করবে বঙ্গবন্ধু কোন দিকে যাবে, বাজি কোন দিকে ফেলবে তার উপর। তবে আমরা কি চলে আসব? কোনো দেশের কোনো কমিউনিস্ট পার্টি অস্তিত্ব বিলুপ্ত করে অন্য একটা দলে চলে যায় না। সেই বিতর্কে সিদ্ধান্ত হয় যে আমরা একটা গোপন পার্টি বজায় রাখব, আর আমরা বাকশালে গিয়ে বঙ্গবন্ধুকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে যত দূর যাওয়া যায় যাব। তখন জিয়াউর রহমানও গেছে, আমরাও গেছি, সবাই, মানে বাকশাল ইজ এন এক্সপেরিমেন্ট উইচ মে বি ফেইলড, মে নট বি ফেইলড। কিন্তু মজা হলো যে সেটাকে এক্সপেরিমেন্ট করার সুযোগ কিন্তু ইম্পেরিয়ালিস্টরা দেয়নি, দক্ষিণপন্থীরা দেয়নি, তারা আগেই তাকে মেরে ফেলেছে। কিন্তু 15ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যে নতুন বাস্তবতায় আপনারা তো আবার জিয়াউর রহমানকে সহায়তা করলেন। তখন আমরা আবার এইখানেই হলো মন্দের ভালো রাজনীতি। তখন আমরা দেখলাম যে তো কি ওই লোকের নাম, ওই যে তো বিমান বাহিনী প্রধান ছিলেন তাওয়াব, তাওয়াব একটা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান আয়োজন করেছে রেস কোর্সে, এবং তাদের কথা হলো যে এটাকে ইসলামিক রিপাবলিক বানাবে। তখন আমরা বললাম জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে, তো ইসলামিক রিপাবলিকের চেয়ে তো বেটার। আর জিয়াউর রহমান সম্পর্কে আমাদের বিশ্লেষণ ছিল যে এর যে দল, এই দলটা একটা মিশ্র দল, এখানে ভালো লোকও আছে খারাপ লোকও আছে, এখানে আবুল ফজলও আছে, আবার অন্য মুসলিম দল লীগের- না, তার উপদেষ্টা পরিষদে আবুল মানে ফজল ছিলেন। নানা রকম লোক আছে, হ্যাঁ। নানা রকম লোক আছে। তো আমরা বললাম যে এবং তখন একটা শব্দ আমরা লিখেছিলাম, সীমিত অর্থে জাতীয়তাবাদী, সীমিত অর্থে জাতীয়তাবাদী। কিন্তু পরে আমরা অবশ্য এটা উইথড্র করে নিয়েছি যে এটা আমাদের ভুল বিশ্লেষণ ছিল। তার মানে বাকশালে যাওয়া আপনাদের ভুল সিদ্ধান্ত, আপনাদের বাকশালে যাওয়াটা আমাদের ভুল সিদ্ধান্ত, 19 দফা হ্যাঁ, সমর্থন না, ভুল সিদ্ধান্ত। বাকশালটা আমাদের অগত্যা যাওয়া, জিয়াউর রহমানকে সীমিত জাতীয়তাবাদী বলাটা অবশ্যই ভুল। এই দুটো আমি স্বীকার করছি। সীমিত জাতীয়তাবাদী না বলে আমাদের বলা উচিত ছিল দক্ষিণপন্থী অভিমুখেই যাচ্ছে, এবং তার মুসলিম বাংলা মানে তার জাতীয়তাবাদটা ধর্মনিরপেক্ষ ভাষাভিত্তিক জাতীয়তাবাদ নয়, এটা ক্লিয়ারলি আমাদের বলা উচিত ছিল। স্বাধীনতার পর যে 72-এর সংবিধান হলো, সেই সংবিধানেও অনেক ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিকও আছে। বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ অথবা বাঙালি জাতীয়তাবাদের হ্যাঁ, বাইরে এখানে একটা নেতিবাচক দিক আছে। বাংলা ভাষাভাষী মানুষের বাইরের মানুষের কোনো সাংবিধানিক অধিকার স্বীকার করা হয়নি। আপনারা সমালোচনা করেছিলেন? হ্যাঁ, আমরা সমালোচনা করেছিলাম। মানবেন্দ্র নারায়ণ লারমা তো কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল, তিনি সমালোচনা করেছিলেন। তারপর সুরঞ্জিত সেনগুপ্তও সমালোচনা করেছিলেন, কিন্তু আমরা ওটা ধরে থাকি নাই। কারণ আপনি বুঝতে পারেন যে এটা একটা জিও পলিটিক্স। তখন ওই যে শেখ মুজিব বলতো যে পৃথিবী দুই ভাগে বিভক্ত, হয় তুমি শোষকের পক্ষে না হয় তুমি শোষিতের পক্ষে। তিনি আন্তর্জাতিক পরিসরে ধরে নিলাম যে তিনি শোষিতের পক্ষেই ছিলেন, কিন্তু দেশীয় পরিসরে এখানে কি তিনি শোষিতের পক্ষে থাকলেন? না, শ্রমিকের পক্ষে থাকলেন? ওনার অধীনেই তো নব্য ধনিক শ্রেণীর জন্ম হলো, যেটা মতিউর রহমান সাহেব একতাতেই ধনিক শ্রেণীর লুটপাটের কাহিনী বলে লিখেছেন। সেটা ওনার অধীনে বা পরবর্তীকালে আওয়ামী লীগ পরবর্তীকালে এটার বিকাশ ঘটেছে, কিন্তু সূত্রপাত তো এখানে। আচ্ছা, এখন একটা অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন করি, বাংলাদেশ যে সেটি বাধ্য হয়ে হোক একটা সমাজতান্ত্রিক কর্মসূচি নিল, অথবা স্বাধীনতার পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে হোক, এবং অধিকাংশ শিল্প কারখানা রাষ্ট্রায়ত্ত করা হলো, এগুলো চালাতে পারলো না কেন? এবং এখন পর্যন্ত ইতিমধ্যে একটি রিপোর্ট দেখেছি যে 80,000 কোটি টাকা প্রতি বছর এজন্য লোকসান দিতে হয় রাষ্ট্রকে।
আচ্ছা, এটা চালাতে পারলো না কারণ সমাজতন্ত্রের দুটো মডেল আছে, একটা হলো কেন্দ্রীভূত মডেল আর একটা হলো বিকেন্দ্রীভূত মডেল। বাস্তবতা বলে না যে কি কারণে, কোন আমি ওইখান কারা থেকে চুরি লুটপাট করেছে তাদের কারণে। আমি ওখানেই আসি। বিকেন্দ্রীভূত মডেলে যেটা সুবিধা হয় সেটা হলো ওটাকে আপনার মানে সাধারণ অংশীদারদের নজরদারি এবং অ্যাকাউন্টিং এবং ট্রান্সপারেন্সির মধ্যে রাখা যায়। আর আপনি যদি বলেন যে এটা বাংলাদেশের রাজধানী ঢাকার সেক্রেটারি থেকে আমি আদমজি মিল দেখাশোনা করব, তাহলে আপনার ওটা ট্রানজ্যাকশন কস্ট অনেক হাই হবে, মনিটরিং কস্ট অনেক হাই হবে, সার্চ কস্ট অনেক হাই হবে, এবং পানিশমেন্ট অথবা ইনসেন্টিভও রং হয়ে যাবে, নিয়োগও রং হয়ে যাবে। কিন্তু আপনি যদি গ্রামসির তত্ত্ব মতো আপনি যদি লোকাল ক্যাডার্সদের দিয়ে, যেমন ধরেন এই বাওয়ানি মিল আর আদমজি মিল দুটো তখনকার দুটো মিলের ম্যানেজমেন্ট এবং সাকসেস ফেলিয়ার যদি আপনি কম্পেয়ার করেন, তখন দেখবেন বাওয়ানি মিল সাকসেসফুল হলো, আদমজি মিল ফেল করলো। কমিউনিস্ট পার্টি বাওয়ানি মিলে গিয়ে মিছিল করে বলল না যে সাদু রেহানের ফাঁসি চাই, আদমজি মিলে গিয়ে বলল সাদু রেহানের ফাঁসি চাই। সাদু রেহান হলো আওয়ামী লীগের লোক এবং তাদের লাল বাহিনী হলো লাল বাহিনী ট্রেড ইউনিয়ন, যারা লেফট রাইট করেছে কিন্তু বেতন নিয়েছে এবং মিলের 12টা বাজিয়েছে কাজ না করে। আর ওখানে শহীদুল্লাহ চৌধুরী হলো নেতা, সে ওটা ভাঙা কারখানা জোড়া দিয়ে নতুন করে কারখানা চালু করে। এখন কোনো বাস্তবতা আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের হাতে রাখা? কোনো কিছুর বাস্তবতা নির্ভর করে তার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কন্ডিশনের উপর। এখন যদি আমি কোদাল দিয়ে দাড়ি চাচতে চাই তাহলে তার বাস্তবতা নাই, ওটা ব্লেড দিয়েই করতে হবে। আর আপনি যদি ব্লেড দিয়ে মানে চাষ করতে চান তাহলে হবে না। সুতরাং এটা ডিপেন্ড করবে টেকনোলজি। বলতে চাচ্ছে বাংলাদেশে ব্লেড দিয়ে দাড়ি কাটার লোক নেই, সবাই কোদাল দিয়ে দাড়ি কাটতে চান না। আমি আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের প্রবলেমটা হয়ে গেছে যে ব্যুরোক্রেসি চায় মেগা প্রজেক্ট, আর মানুষ চায় স্মল মিডিয়াম ইনোভেটিভ অ্যাক্টিভিটিস। এখন আমরা যদি আবার পদ্মা ব্যারেজ করি এবং ওকে আবার যদি 32,000 কোটি টাকা দিই, আবার যদি সেই মার লুটপাট হয়, এটা কি ঠিক হবে? কিন্তু ওটা যদি না করে আমরা যদি অন্য পদ্ধতিতে মানুষের কাছে যেতাম যে আচ্ছা অরিজিনাল আইডিয়াটা তো ঠিক আছে যে ওয়াটার রিজার্ভারে বর্ষাকালে পানি রেখে দিতে হবে, এটা তো সেটা কে পরামর্শ দিবে এবং কে জানবে সবচেয়ে ভালো? আপনি সুনামগঞ্জের হাওর অঞ্চলে গিয়ে কৃষককে জিজ্ঞেস করেন যে এই যে বছরের পর বছর এরকম হচ্ছে কি হবে, ও আপনাকে খুব সহজে বলে দিবে যে প্রত্যেকবার ইঞ্জিনিয়াররা এসে এইসব বাঁধ এগুলো করার দরকার নেই, এমন একটা রাবার, ওরা বলে রাবার ড্যাম করো যাতে ওটা খুলে দেওয়া যায় যখন দরকার, যাতে পানি প্রবাহ সময় মতো হয়, পানি প্রবাহ সময় মতো আটকে যায়। এই ধরনের ইনোভেটিভ সলিউশন, এই যে বরাল যে দীর্ঘকাল জনগণ আন্দোলন করে আবার মুক্ত করলো, তারপর আপনার এই যে ব্যাটারি চালিত রিক্সা, এই যে দীর্ঘকাল পায়ে চলে মানুষ যে কষ্ট করেছে, সেই যে নিজস্ব একটা ইনোভেশন, এবং আপনি মধ্যবিত্ত এখন 150 টাকায় চলতে পারেন। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের জনগণের প্রতি মনোযোগ দিয়ে, জনগণের কথা শুনে, অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল ডেমোক্রেসিটা করেন। ডেমোক্রেসি আপনি 5 বছর পর করলেন, টাকাওয়ালারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করলো, এবং হেনরি ফোর্ড যেরকম বলতো যে আমি রিপাবলিকানেও বাজি রেখেছি, ডেমোক্রেটেও রেখেছি, ট্রাম্প জিতলেও আমি জিতবো, বাইডেন জিতলেও আমি জিতবো। সেরকম হলে তো হবে না। আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তার নীতি পরিকল্পনা গৃহীত হবে, এবং সেখানে কেউ বাংলাদেশের জনগণকে জনগণের ভাগ্যের উপর বাজি রাখবেন না, এবং বিএনপি জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, সেই জনগণের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে। আর বাংলাদেশ কোনোভাবেই ডানপন্থার দিকে ঝুঁকবে না, কারণ এই বাংলাদেশের 100 বছরের ইতিহাস হচ্ছে একটি মধ্যপন্থার ইতিহাস, এবং আমরা ডানে যেতে চাই না, সম্ভব হলে বামে যাব, কিন্তু কোনোভাবেই ডানে নয়। অধ্যাপক এম এম আকাশ, আপনাকে চর্চায় সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা।
আপনি শেষ কথাগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।